আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি লাইলা আঞ্জুমান বানু, প্রভাষক বাংলা, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। আজকে আমি তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের মধ্যযুগের কবিতা এই কোর্সের আলাউলের যে পদ্মাবতী কাব্যটি রয়েছে সেই পদ্মাবতী কাব্যটি সম্পর্কে আলোচনা করব। এসব প্রথমে আমরা জেনে নিই পদ্মাবতী যে কাব্য, সেই কাব্যের যে কবি আলাউল, তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আলাউল কবি ও পণ্ডিত। আনুমানিক ১৬০৭ খ্রিস্টাব্দে চট্টগ্রামের হাটহাজারী থানার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আরাকান রাজসভার কবি ছিলেন। রাজদরবারের প্রভাবশালী অমাত্য মাগন ঠাকুরের সাথে পরিচয়ের ফলে আলাউলের জীবনের দিকবদল ঘটে। শুধু এটুকুই নয়, আলাউল একজন পণ্ডিত ব্যক্তি। আরাকান রাজসভা সম্পর্কে আমাদের একটি চ্যাপ্টার রয়েছে। আরাকান রাজসভায় যে কবিরা ছিলেন তাদের মধ্যে আলাউল অন্যতম একজন কবি। তার যে জন্ম চট্টগ্রামে এটি অনুমান করা হয়, তবে আরো কিছু তথ্য পাওয়া যায়। মতান্তরে বলা হয় ফতেয়াবাদ পরগনার ফরিদপুরে কবির জন্ম। তার পিতা ছিলেন ফতেয়াবাদের শাসনকর্তা মজলিস কুতুবের অমাত্য। ফতেয়াবাদেই কবির জীবনের বেশিরভাগ সময় কাটে। জলপথে চট্টগ্রাম যাবার সময় আলাউল ও তার পিতা পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হন। ঘটনাস্থলে পিতা নিহত হলে তিনি কোনো ক্রমে বেঁচে গিয়ে আরাকানে উপস্থিত হন। সেখানে আরাকান রাজ উমাদারের রাজদেহরক্ষী অশ্বারোহী দলে ভর্তি এবং পরে সেনাধ্যক্ষের পদ লাভ করেন। সে সময়ে আরাকান রাজের সভায় অনেক জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন। রাজদরবারের প্রতাপশালী অমাত্য মাগন ঠাকুরের সাথে পরিচয়ের ফলে আলাউলের জীবনের দিকবদল ঘটে। মাগন ঠাকুর তার বিদ্যা বুদ্ধি এবং প্রতিভার পরিচয় পেয়ে তাকে কাব্য রচনায় উৎসাহিত করেন। এই মাগন ঠাকুর চন্দ্রাবতী কাব্যের রচয়িতা। তাকে কোরেশী মাগন ঠাকুর বলা হয়। মাগন ঠাকুর তার এই আলাউলের বিদ্যা বুদ্ধি এবং প্রতিভার পরিচয় পেয়ে তাকে কাব্য রচনায় উৎসাহিত করেন। আচ্ছা, আলাউলের সৃষ্টিকর্ম। মহাকবি আলাউল যে কাব্যগুলো রচনা করেছেন সবগুলোই অনুবাদ কাব্য। তার মধ্যে অন্যতম আমাদের যে কাব্য পদ্মাবতী কাব্য, আমাদের পাঠ্য যে কাব্য পদ্মাবতী কাব্য, এই কাব্যের রচনাকাল ১৬৪৮ খ্রিস্টাব্দ আনুমানিক ধরে নেওয়া হয়। সতী ময়না লোরচন্দ্রানী। সতী ময়না লোরচন্দ্রানী কাব্যের মূল লেখক প্রথমে লিখেছেন দৌলত কাজী। দৌলত কাজী এই কাব্য অসমাপ্ত করে মৃত্যুবরণ করেন। তখন এই কাব্যটি আলাউল শেষ করেন। এজন্য এটিকে আমরা আলাউলের সৃষ্টিকর্ম বলে ধরে নিয়েছি, তবে পুরোটা নয়, শেষ অংশটা। এরপরে আরেকটি কাব্যগ্রন্থ সাইফুল মুলক বদিউজ্জামান, সপ্তপয়কর, তোফা, সেকান্দরনামা, এই সবগুলো কাব্যই আলাউলের অনুবাদ রচনা। তবে এগুলোতে তিনি যে শুধু মূলের শুধু অনুবাদই করেছেন তা নয়, এগুলোতে কবির নিজস্ব সৃষ্টিকর্মের পরিচয় দিয়েছেন, নিজস্ব প্রতিভার পরিচয় দিয়েছেন, যেটি আমরা পদ্মাবতী কাব্যে পাই এবং এই পদ্মাবতী কাব্য পর্যালোচনায় আমরা দেখতে পাবো। পদ্মাবতী কাব্য আনুমানিক রচনাকাল ১৬৪৮ খ্রিস্টাব্দ। সৈয়দ আলী হাসান সম্পাদনা করেছেন কাব্যটি। মালিক মোহাম্মদ জায়সির হিন্দি কাব্য পদুমাবত কাব্যের অনুবাদ পদ্মাবতী কাব্য। এটি সংস্কৃত ভাষা থেকে অনুদিত। পদ্মাবতী কাব্য ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রণয়োপাখ্যান জাতীয় রচনা। তাহলে আমরা কি পেলাম যে মালিক মোহাম্মদ জায়সির হিন্দি কাব্য পদুমাবত কাব্যের অনুবাদ এটি। এখন আমরা সংক্ষেপে পদ্মাবতী কাব্যের কাহিনী জেনে নিই, যেটি তোমরা মূল পাঠ্য বই পড়লেই জানতে পারবে। পদ্মাবতী কাব্যের কাহিনী: সিংহল দ্বীপের রাজা গন্ধর্ব সেন এবং তার মহিষী চম্পাবতী তাদের একমাত্র কন্যা পদ্মাবতী। তাহলে কি পেলাম? সিংহল দ্বীপের রাজা গন্ধর্ব সেন এবং তার স্ত্রী চম্পাবতী, তাদের একমাত্র কন্যা পদ্মাবতী। পদ্মাবতী রাজপ্রাসাদে মাতা পিতার স্নেহে বেড়ে উঠছিল।
12 বছর বয়স হলে পদ্মাবতীকে হীরামন নামে এক সুখ পাখিকে দিয়ে এবং অনেক সখী সহ রাজপ্রাসাদের অন্য একটি প্রাসাদে বসবাস করতে দেয়া হয়। পদ্মাবতী সেখানে ধীরে ধীরে বড় হতে থাকে। মধ্যযুগের কাব্যকলার প্রধানতম অনুষঙ্গ হিসেবে কবি আলাউল কল্পনা এবং অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি করেছেন পদ্মাবতীর চরিত্র। পদ্মাবতী আলাউলের মানসকন্যা, হৃদয়ে সবটুকু রস, সবটুকু আবেগ, সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়ে তাকে গড়ে তুলেছেন। আলাউল মুসলিম রীতি অনুযায়ী পদ্মাবতীর মাথা থেকে পা পর্যন্ত অনুপম তুলনায় নিখুঁত রূপের বর্ণনা দিয়েছেন। এখানে কবির মৌলিকতা এবং রস সৃষ্টির অপরূপ ক্ষমতার পরিচয় পাওয়া যায়। কবি বলছেন, পদ্মাবতীর রূপ কি কহিমু মহারাজ, তুলনা দিবারে নাহি ত্রিজগৎ মাঝ। এখানে পদ্মাবতীর রূপ বর্ণনা একটা অধ্যায় আছে, সেখানে এত সুন্দর করে পদ্মাবতীর রূপের বর্ণনা দেয়া হয়েছে যে জগতে, পৃথিবীতে এই পদ্মাবতীর সাথে তুলনা করার মতো কোনো কিছুই নেই। সুখ পাখি পদ্মাবতীকে নানা বিদ্যা শিক্ষা দেওয়ার পাশাপাশি প্রেম সম্পর্কে সচেতন করে। এর ফলে রাজা অর্থাৎ পদ্মাবতীর বাবা সুখ পাখিকে হত্যার আদেশ দেয়। পিতার কাছে পদ্মাবতী সুখ পাখির প্রাণ ভিক্ষা চেয়ে অনুনয় বিনয় করলে সুখ পাখি প্রাণে বেঁচে যায়। পণ্ডিত সুখ পাখি প্রাণে বেঁচে গেলেও ভবিষ্যৎ হুমকির কথা চিন্তা করে পদ্মাবতীর অনুপস্থিতিতে পালিয়ে বনে আশ্রয় নেয়। সেখানে এক ব্যাধির হাতে ধরা পড়ে ঘটনাক্রমে চিতোরের রাজা রত্নসেনের কাছে ঠাঁই মেলে এবং সুখ পাখির মুখে পদ্মাবতীর রূপের বর্ণনা শুনে রত্নসেন পদ্মাবতীকে পাবার জন্য ব্যাকুল হয়ে ওঠে। পদ্মাবতীর রূপের কথা শুনে রত্নসেনের যে অবস্থা হয় কবিতার বর্ণনা দিয়েছেন এভাবে, অন্তরে প্রেমের ঘায় হইয়া মূর্ছিত, ভূমিত পড়িল নৃপ চেতন রহিত। পদ্মাবতীকে পাবার জন্য রত্নসেন সিংহল দ্বীপে পৌঁছায়। সেখানে অনেক সংগ্রামের মধ্য দিয়ে রত্নসেন পদ্মাবতীকে লাভ করে। সিংহল রাজ দুহিতা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোর রাজের অভিযান, যুদ্ধ বিগ্রহ, দুঃখ কষ্ট বরণ সবই রত্নসেন মেনে নিয়েছেন। কেবল ক্ষাত্রশক্তি দিয়েই রত্নসেন পদ্মাবতীকে লাভ করেননি, সঞ্চয় করেছিলেন যোগতান্ত্রিক সাধনার শক্তি। তবে এখানে রোমান্স কাব্যের নায়িকাদের মতো পদ্মাবতীর অকুণ্ঠ সমর্থক ছিল রত্নসেনের প্রেমের প্রতি। পদ্মাবতীকে বিয়ে করে রত্নসেন চিতোরের উদ্দেশ্যে যাত্রা করেন। এরপর 1 বছরের বেশি সময় পার করে রত্নসেন পদ্মাবতীকে নিয়ে চিতোরে ফিরে আসেন। একদিন ঘটনাক্রমে রত্নসেন তার সভাপণ্ডিত রাঘব চেতনকে যক্ষিণী সিদ্ধ জাদুকর বলে পদচ্যুত করেন। পদ্মাবতী করুণাবশে রাঘব চেতনকে হাতের একটি কঙ্কন উপহার দিতে গেলে রাঘব চেতন পদ্মাবতীকে দেখে ফেলে। তুষ্ট রাঘব চেতন প্রতিশোধ স্পৃহায় দিল্লির সুলতান আলাউদ্দিনকে পদ্মাবতীর ভুবন মোহিনী রূপ বলে এবং পদ্মাবতীকে পাবার জন্য প্ররোচিত করে তোলে। সুলতান শর্মার কাছে চিঠি পাঠিয়ে পদ্মাবতীকে রত্নসেনের কাছ থেকে চেয়ে পাঠায় আলাউদ্দিন। ফলে অনিবার্য হয়ে পড়ে যুদ্ধ। দীর্ঘ 12 বছর যুদ্ধ, ষড়যন্ত্র ও সততা চলে। তুমুল যুদ্ধে গোরা বাদল নিহত হয়। পদ্মাবতী কাব্যের শুরু এবং শেষ পদ্মাবতীকে ঘিরেই। পদ্মাবতী এই কাব্যের কেন্দ্রবিন্দু। পদ্মাবতীর সাথে প্রতিটি চরিত্রের অবিচ্ছেদ্য যোগ রয়েছে, তবে সব চরিত্রের যা অন্য সব চরিত্রের সাথে নেই। নানা বাধা বিপত্তি ডিঙিয়ে পদ্মাবতীকে জয়লাভ করেছেন রত্নসেন এবং শেষ পর্যন্ত পদ্মাবতীকে রক্ষা করার জন্য পরাক্রমশালী দিল্লি সম্রাটের সাথে যুদ্ধ করে প্রাণ দিয়েছেন। আলাউদ্দিনের রাজ্য জয়ের উদ্দেশ্য ছিল না, ছিল পদ্মাবতীকে লাভ করার বাসনা। এজন্য কাহিনীর শেষে দেখা যায় আলাউদ্দিন চিতোর জয় করে যখন শুনেছে পদ্মাবতী সমমৃতা হয়ে চিতায় আরোহণ করেছে, তখন পদ্মাবতীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে দিল্লিতে ফিরে গেছেন আলাউদ্দিন। তাহলে দেখা যাচ্ছে কি যে পদ্মাবতী এখানে কেন্দ্রীয় চরিত্র। পদ্মাবতী কাব্যের কাহিনী শুরু হয়েছে পদ্মাবতীর রূপ বর্ণনা এবং শেষ হয়েছে আলাউদ্দিন কর্তৃক পদ্মাবতীকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে।
কবি এখানে আরেকটি উক্তি করেছেন, দুই দুই নারী একে একে সতী স্বামী পাশ, মৃত স্বামী গলে ধরি রহিল নির্যাস। এখানে যে সতীদাহ কিংবা সহমরণের যে বিশ্বাস বাঙালি হিন্দু সমাজে শত শত বছর ধরে লালন করে আসছিল, তারই প্রমাণ পাওয়া যায় পদ্মাবতীর পরিণতির মধ্য দিয়ে। পদ্মাবতী চরিত্রটিকে কবি আলাউল একেবারে মানবিক গুণ সম্পন্ন করে গড়ে তুলেছেন। পদ্মাবতী সারা জীবন বিত্ত বৈভবে বেড়ে উঠলেও রত্নসেনকে বিয়ে করে চলে এসেছিল চিতরে। তার পিতা গন্ধর্ব সেন ছিলেন সিংহল রাজ, আর যার সাথে বিয়ে হয়েছিল রত্নসেন ছিলেন চিতরের রাজা। পদ্মাবতীকে কেন্দ্র করেই কাব্যের প্রেম এবং যুদ্ধ কাহিনী বিধৃত হয়েছে। এই হচ্ছে পদ্মাবতী কাব্যের কাহিনী। এই দিক থেকে আমরা যদি বিবেচনা করি তাহলে বলা যায় যে এটি একটি রোমান্স কাব্য। আচ্ছা, পরবর্তীতে আমরা পদ্মাবতী কাব্যের যে চরিত্রগুলো রয়েছে এবং আলাউল যে এই কাব্যগুলো অনুবাদ করেছেন, তারপরেও যে তিনি যে মৌলিক প্রতিভার পরিচয় দিয়েছেন, সেই তার মৌলিক প্রতিভা এবং কাব্যের আরো যে বিষয়গুলো রয়েছে, খুঁটিনাটি বিষয়গুলো, যে পদ্মাবতী কাব্যের চরিত্র, সিংহল দ্বীপের বর্ণনা, পদ্মাবতীর রূপ বর্ণনা, পদ্মাবতী কাব্য সম্পর্কে আরো যে তথ্যগুলো রয়েছে, পরবর্তী কোন একটি ক্লাসে আমি সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।